আসসালামু আলাইকুম। আমি মমতাজ নাহার, সহকারী অধ্যাপক, রাজবাড়ী সরকারি কলেজ রাজবাড়ী, পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ক্লাস নিচ্ছি। আমরা আজকে একাদশ শ্রেণী পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের ক্লাসটা নিচ্ছি। পর্যায়ভিত্তিক গতি। পর্যায়ভিত্তিক গতি অধ্যায়ের আমরা আগেও বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে সেই ধারাবাহিকতায় আজকে আরেকটি ক্লাস আমরা আজকে করার চেষ্টা করছি। আমরা আজকে পড়ব হচ্ছে সরল দোলক। সরল দোলক, সরল দোলক বলতে বোঝায় যে একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে যখন আমরা ওজনহীন, নমনীয়, অপ্রসারণশীল সুতা দিয়ে যখন আমরা বেঁধে দিই, তখন সেটিকে সংঘর্ষ এড়ানোর জন্য স্বাধীনভাবে এটা উলম্ব তলে কী হয়, দুলতে থাকে। তো এটাকে আমরা সরল দোলক বলছি, যে একটা সুতো দিয়ে আমরা একটা ভারী আয়তনহীন ছোট একটা বস্তুকণাকে যদি আমরা ঝুলে দিই, সেটা কী করে, ঘর্ষণ এড়ে স্বাধীনভাবে চলাচল করে, সেটাকে আমরা সরল দোলক বলছি। আচ্ছা, সরল দোলকে তাহলে কি হচ্ছে, আমরা একটা সুতোর সাথে একটা ওজনহীন একটা ছোট আয়তনহীন বস্তুকণাকে আমরা তার সাথে আমরা জুড়ে দিচ্ছি। সেখানে সে যে বস্তুটা থেকে ছোট ভারী বস্তুটা ঝুলিয়ে দিচ্ছি, সেই বস্তুটাকে আমরা বলবো বব। বব হচ্ছে কি, সরল দোলকের জন্য তৈরি করা হচ্ছে বব বা পিণ্ড থাকে। তারপরে থাকে ঝুলন বিন্দু। যে আমরা জিনিসটাকে এরকম থাকে, জিনিসটা যে আমরা এখান থেকে একটা সুতোর সাহায্যে আমরা একটা বব বা পিণ্ডকে আমরা ঝুলিয়ে দিই, সেটা দুলতে থাকে, দুলে আমাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে যায়। এই হচ্ছে মূলত কাজটা হয় এখানে। এখানে প্রথমে যে বলছে যে ভারী বস্তুটাকে আমরা বলেছি বব, যে সুতোর সাথে লাগানো থাকে, সেই সুতোটাকে আমরা ধরে নিয়েছি, যে সুতো ঝুলন থাকে, যে সেটা হচ্ছে আমরা বলেছি অপ্রসারণশীল নমনীয় একটি সুতার সাহায্যে আমরা ঝুলিয়ে দিই। তাহলে কি হচ্ছে, এই যে ঝুলিয়ে দিলাম, যে বিন্দু থেকে আমরা ঝুলিয়ে দিই সেটাকে বলবো আমরা ঝুলন বিন্দু বলবো। এবং সেখান থেকে যে সুতোটার সাথে আমরা ঝুলে দিচ্ছি, এই সুতোটা পর্যন্ত যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাকে আমরা বলবো কার্যকর দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে যদি আমরা বলি যে কার্যকর দৈর্ঘ্যটা জিনিসটাকে আমরা ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করি। কার্যকর দৈর্ঘ্যকে আমরা ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করছি, কার্যকর দৈর্ঘ্যকে ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করি। এবং এই কার্যকর দৈর্ঘ্যটা হচ্ছে কি, আমাদের সুতোটার দৈর্ঘ্য এবং ববের যে ব্যাসার্ধ তার যোগফল। এল সমান সমান স্মল এল প্লাস আর। এটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্যকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি। দৈর্ঘ্যটা আমরা তাহলে পাই যে সুতোর দৈর্ঘ্য যোগ ববের যে দৈর্ঘ্য, সেটা মিলে ব্যাসার্ধ মিলে আমাদের তৈরি হয় হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। যে বিন্দু থেকে আমরা ঝুলিয়ে দিই, সে বিন্দুটাকে বলবো আমরা ঝুলন বিন্দু। ঝুলন বিন্দু থেকে আমরা আমরা একটা ছোট একটা ববকে আমরা ঝুলিয়ে দিচ্ছি সুতোর সাহায্যে। যে সুতোটা নিয়েছি, সেই সুতোটাকে বলছি আমরা অপসারণশীল একটা নমনীয় ওজনহীন একটা সুতো আমরা বলছি। সেখান থেকে যে ঝুলিয়ে দিলাম, তাহলে এটার মোট কার্যকর যে দৈর্ঘ্য, সেটা হবে সুতোটার দৈর্ঘ্য যোগ ববের যে ব্যাসার্ধ তার যোগফল। তাহলে এল সমান সমান ক্যাপিটাল এল সমান সমান স্মল এল প্লাস আর। এরপরে আমরা যেটা আসতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে সরল দোলকের গতি। এরপর আমরা যা দেখব সেটা হচ্ছে সরল দোলকের গতি। ছবিটা আমি বোর্ডে আগে আঁকিয়ে রেখেছি, দেখো সরল দোলকের যে গতি সেটাকে আমরা দেখছি। আমরা সরল দোলকের গতি এবং সরল দোলকের দোলনকালের যে রাশিমালা, সেটা আমরা দেখানোর জন্য আমরা একটা ছবি আমরা এখানে চিত্র এঁকে রেখেছি। একটা বিন্দু থেকে আমরা একটা হুকের সাহায্যে আমরা সরল দোলককে ঝুলিয়ে দিয়েছি। ঝুলন বিন্দু থেকে আমরা সরল দোলকটাকে আমরা ঝুলে দিয়েছি, এবং এই সরল দোলকটাকে আমরা বলেছি যে এ বি। সরল দোলকটাকে আমরা সেখান থেকে আমরা এটা দুলছে, দোলকটাকে আমরা ঝুলে দিয়েছি, এই দোলকটা এখানে দুলছে। দুলে কি করছে, যখন সে এসি অবস্থানে যাচ্ছে, থিটা কোণ করে এসি অবস্থানে চলে গেল। যখন আমরা এটাকে দোলন দিয়ে দিলাম, সে এসি অবস্থানে গেল।
এসি অবস্থানে গেল কিভাবে, এটার যে টান সুতোটা টি দিয়ে প্রকাশ করছে এবং সেটা যখন সে প্রথমে যে এসি অবস্থানে গেল সেটা কোণ করে। এসি অবস্থান থেকে এই যে ববটা আছে তার যে ওজন, সে ওজনটা কি হবে, নিচের দিকে কাজ করবে। এই ওজনটাকে আমরা দুটো লম্ব উপাংশে ভাগ করে নিব। সিডি এর দিকে এটা কাজ করছে, সিডি অবস্থানের সাথে এই ওজনটা থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এই যে ওজনের এইদিকে লম্ব উপাংশটা হবে এম জি কস থিটা, এবং লম্ব দিকে এই দিকে আমার সাম্য অবস্থানের দিকে তার আরেকটা উপাংশ আসবে এম জি সাইন থিটা। এবং এখানে সূত্রের টানটা হচ্ছে টি ড্যাশ। ওজনটা ওজনের সাথে ক্রিয়ার সাথে আমাদের প্রতিক্রিয়া বলটা টি টি ওয়ান ড্যাশ, ফলে কি হচ্ছে এখানে এম জি কস থিটা সাথে টি ওয়ানটা, যেহেতু আমাদের কি হচ্ছে সাম্য অবস্থানের দিকে নিষ্ক্রিয় উপাংশটি টি ওয়ান ড্যাশের কারণে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। এম জি কস থিটা টি ওয়ান ড্যাশের কারণে, এই বলের কারণে সেটা তার মানটা কি হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। ফলে তার শুধু বলের যে উপাংশ সেটা থাকছে এম জি সাইন থিটা। এম জি সাইন থিটাটা আমাদের এখানে থাকছে। তাহলে আমরা এখন জানি তাহলে বলটা হচ্ছে কাজ করছে এফ সমান সমান এম জি সাইন থিটা। যেহেতু সেটা সাম্য অবস্থানের দিকে যা কার্যকর বল সরণের বিপরীত দিকে কাজ করছে, তাই জন্য এর আগে আমাদের একটা ঋণাত্মক চিহ্ন বসবে এখানে। তাহলে আমাদের এম জি সাইন থিটা এখানে আমরা লিখলাম। এবং ত্বরণের আরেকটা ইকুয়েশন আমরা জানি এফ সমান সমান এম এ, এটা আমরা জানি। তাহলে আমরা দুটো ইকুয়েশন থেকে লিখতে পারি এম এ সমান মাইনাস এম জি সাইন থিটা। তাহলে এখানে উভয় পাশ থেকে আমাদের যদি এমটা চলে যায় তাহলে এখানে আসবে এ সমান সমান মাইনাস জি সাইন থিটা, এই মানটা আমাদের এখানে চলে আসবে। তাহলে আমরা এই যে কোণটা উৎপন্ন করেছে এখানে যে কোণটা, সেই কোণের মানটা সাইন থিটাটা যদি আমাদের কোণের মানটা খুব ক্ষুদ্র কোণ হয় এবং সেটা যদি 4 ডিগ্রি বেশি না হয় তাহলে আমরা সাইন থিটাকে থিটা রেডিয়ান কোণ ধরে নিতে পারি, সাইন থিটা সমান থিটা। তাহলে এখানে আসি এ সমান সমান মাইনাস জি সাইন থিটা, মাইনাস জি থিটা, এটা আমাদের এখান থেকে আসে। থিটা সমান সমান যে কোণটা হচ্ছে, কোণটাকে আমরা কি লিখতে পারি, সাইন থিটা থেকে আমরা থিটা কোণ নিয়ে আসলাম। তো থিটা সমান সমান এখানে লিখতে পারি বিসি বাই এসি, বিসি বাই এসি মাইনাস জি বিসি বাই এসি, এটা আমরা লিখতে পারি। এখন বিসি হচ্ছে কি সরণ, বিসি দিয়ে আমরা সরণকে বোঝাচ্ছি, এবং যা হচ্ছে সরণ হচ্ছে এক্স, এবং এসি হচ্ছে কি এসি, এসি হচ্ছে তার কার্যকর দৈর্ঘ্য এল। তাহলে এটাকে আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি এ সমান সমান মাইনাস বিসি সমান হচ্ছে এক্স, এবং আমাদের কার্যকর দৈর্ঘ্যটা হচ্ছে এল, এসি সমান হচ্ছে এল। তাহলে এখানে আমাদের মানটা আসে জি এক্স বাই এল। এলটা আমরা এখানে কার্যকর দৈর্ঘ্য যেহেতু স্মল এল না লিখে আমরা বড় ক্যাপিটাল এল লিখবো। তাহলে এখানে আমরা আরেকটু যদি করে লিখি, সিম্পলিফাই করে লিখি মাইনাস এক্স জি বাই এল আমরা লিখতে পারি। আবার বলছি যে জি বাই এল এটা হচ্ছে কি ধ্রুবক, জি এর মানও নির্দিষ্ট, কার্যকর দৈর্ঘ্যের মানটাও আমাদের এখানে নির্দিষ্ট। এখন এটাকে যদি আমরা জি বাই এলকে একটা ধ্রুবক দিয়ে আমরা প্রকাশ করি, ওমেগা স্কোয়ার দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের কি আসবে, আমরা উপরেরটুকু মুছে ফেলে আবার লিখছি ওমেগা স্কোয়ার সমান সমান মাইনাস জি বাই এল, এটা আমরা লিখলাম। তাহলে আমাদের ইকুয়েশনটা আসবে, আমরা যে শেষে যে ইকুয়েশনটা লিখেছিলাম এই ইকুয়েশনটা আমাদের কি আসবে, এ সমান সমান মাইনাস আসবে, মাইনাস এখান থেকে আমাদের আসবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা আমাদের এখান থেকে আসবে। তাহলে ওমেগা স্কোয়ার সমান সমান আমরা লিখলাম, জানলাম যে ওমেগা স্কোয়ার সমান হচ্ছে মাইনাস জি বাই এল, ওমেগা স্কোয়ার সমান হচ্ছে আমাদের জি বাই এল, মাইনাস এখানে হবে না, তাহলে এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স
তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ারের মানটা ওমেগা স্কোয়ার হচ্ছে একটি ধ্রুবক এখানে। তাহলে আমরা যদি লিখি এখান থেকে আমরা লিখতে পারি এ প্রপোর্শনাল এক্স, মানে ত্বরণ সরণের সমানুপাতিক। তাহলে এটাই হচ্ছে সরল গতির শর্ত। এবং ওমেগা স্কোয়ার সমান সমান আমরা G/L এখান থেকে পেয়েছি, সরল দোলের যে দোল গতি, সেক্ষেত্রে আমরা পেয়েছি ওমেগা স্কোয়ার সমান G/L। তাহলে ওমেগা সমান সমান √G/L। ওমেগা সমান সমান আমরা লিখব ওমেগা স্কোয়ার সমান আমরা পেয়েছিলাম G/L, তো ওমেগা সমান √G/L। তাহলে আমাদের যে মানটা পেলাম, আমরা জানি যে পর্যায় দোলনকালের ক্ষেত্রে দোলনকালকে আমরা বা পর্যায়কালকে আমরা টি দিয়ে প্রকাশ করি। টি সমান সমান টুয়াইস পাই বাই ওমেগা। তাহলে এখানে আমরা ওমেগার যে মানটা পেয়েছিলাম ওমেগা √G/L, এই মানটাকে যদি এখানে আমরা বসিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে পাবো টুয়াইস পাই √L/G। তাহলে আমাদের সরল দোলনকালের যে রাশিমালা, সরল দোলকের ক্ষেত্রে দোলনকালের রাশি T = টুয়াইস পাই √L/G, T = টুয়াইস পাই √L/G। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। T সমান টুয়াইস পাই √L/G। দোলনকালের রাশিমালা। এ প্রপোর্শনাল এক্স, এটাও আমাদের ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক। ওমেগা স্কোয়ার সমান G/L, এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। বিভিন্নভাবে আমরা সূত্রগুলিকে এখানে দেখিয়েছি। তাহলে সরল দোলকের দোলনকালের রাশিমালা হচ্ছে T = টুয়াইস পাই √L/G। তাহলে এখান থেকে আমরা এখানে বলেছি যে কৌণিক বিস্তারটা 4 ডিগ্রি এর বেশি যদি না হয়, তাহলে আমাদের এই সূত্রটা আমাদের কাজ করবে। তাহলে আমাদের এখান থেকে সরল দোলকের কিছু সূত্র আমরা এখান থেকে বলতে পারি। প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে কি সমকাল সূত্র, যাকে বলে। সমকাল সূত্র বলতে বোঝায় যে কৌণিক বিস্তার যদি ক্ষুদ্র হয়, দোলকের কার্যকর দৈর্ঘ্য অপরিবর্তিত যদি থাকে, তাহলে কোনো নির্দিষ্ট স্থানে একটি সরল দোলকের গতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। দোলনকালের এই কৌণিক বিস্তারের উপর নির্ভর করবে না। তাহলে হলো কি সমান সময় লাগবে কেন? যদি আমরা কৌণিক বিস্তারটা যদি ক্ষুদ্র হয়, দোলনের কার্যকর দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে, তাহলে একটি নির্দিষ্ট স্থানে একটি সরল দোলকের দোলনের জন্য সমান সময় লাগবে। এটাকে বলে সমকাল সূত্র। আর দ্বিতীয় সূত্রটা আমরা জানি, দ্বিতীয় সূত্র বলা হয়েছে দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র কি কৌণিক বিস্তার যদি ক্ষুদ্র হয়, আমরা বলেছি যে কৌণিক বিস্তারটা 4 ডিগ্রি বা তার থেকে বেশি যদি না হয়, তাহলেই আমাদের এই সূত্রগুলো এখানে প্রযোজ্য হবে। তাহলে সেখানে বলছে যে নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল তার কার্যকর দৈর্ঘ্যের সমানুপাতিক। আমরা সূত্র T = টুয়াইস পাই √L/G, এই সূত্র থেকে আমরা দেখি যে T প্রপোর্শনাল √L, T প্রপোর্শনাল √L। এটা আমরা পাচ্ছি যে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র সরল দোলকের ক্ষেত্রে দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র হচ্ছে দোলনকাল কার্যকর দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। তৃতীয় সূত্রটা আমরা যেটা দেখি সেটা হচ্ছে ত্বরণের সূত্র। কৌণিক বিস্তার 4 ডিগ্রি মধ্যে যদি থাকে, কৌণিক বিস্তার যদি ক্ষুদ্র হয়, তাহলে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য L অপরিবর্তিত থাকে। দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে, তাহলে আমাদের কি হবে? দোলনকাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে। তাহলে আমরা এই জিনিসটা লিখব T প্রপোর্শনাল 1/√G। এটা আসবে আমাদের ক্ষেত্রে এখানে অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে যখন আমাদের কার্যকর দৈর্ঘ্যটা অপরিবর্তিত থাকবে। এটা হলো তৃতীয় সূত্র। আর চতুর্থ সূত্র হচ্ছে কৌণিক বিস্তার যখন খুব ক্ষুদ্র হলে, কার্যকর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে, কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের ববের ভর, আয়তন, উপাদান ইত্যাদির উপর যদি নির্ভর করে না,
বিভিন্ন বস্তুর ভর আয়তন উপাদান ববের জন্য দোলকের দোলনকাল একই হয়। এটা হচ্ছে ভরের সূত্র। আচ্ছা, তারপরে কি আমাদের এখানে আছে, আমরা যদি সময় এবং একটি এল এর যদি আমরা এল এবং টি স্কোয়ার একটি লেখচিত্র আঁকি, সেটা কিন্তু আমাদের স্ট্রেট লাইন আসে। এটা আমাদের এখানে মূল জিনিস এখানে, যে আমাদের যদি একটা গ্রাফ আঁকাই, মূল বিন্দুগামী একটা সরল রেখা আসবে। যদি আমরা কার্যকর দৈর্ঘ্য এবং দোলনকালের মধ্যে যদি আমরা একটা গ্রাফ আঁকাই, তাহলে আমাদের গ্রাফটা আসবে এই ধরনের। এটা আমরা মূল বিন্দুগামী একটা সরল রেখা এখান থেকে আসবে। আজকে আমাদের এই পর্যন্ত আমরা ক্লাসটাকে নিতে যাচ্ছি। সরল দোলকের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, যে সরল দোলক কাকে বলে সেটা আমরা পড়েছি এখান থেকে আজকে। সরল দোলকের গতি, দোলনকালের রাশিমালা এবং সরল দোলকের সূত্রগুলো আমরা দেখলাম এখানে। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।